আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে ভেনেজুয়েলা ধাঁচের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী। আমরা গ্রিনল্যান্ডকে রক্ষা করব, ডেনমার্কের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান। গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে ৩ সেনা জেলে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরায়েল ও মার্কিন নৌঘাঁটি হবে বৈধ লক্ষ্যবস্তু, ইরানের কঠোর হুঁশিয়ারি। তাইওয়ান ইস্যুতে সামরিক নয়, ভিন্ন পথে হাঁটছে কি চীন? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অতি সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে দাবি করেছেন যে তাদের দেশে একটি বিশেষ ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে, যাকে তিনি ভেনেজুয়েলা ধাঁচের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে এখন ব্যাপক বিশ্লেষণ চলছে, কারণ ভেনেজুয়েলা গত কয়েক বছর ধরে যে ধরনের চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গিয়েছে, ইরানও কি ঠিক সেই পথেই হাঁটছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। পররাষ্ট্রমন্ত্রীর মতে বাইরের কিছু শক্তি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে মুদ্রাস্ফীতি, জনমনে অসন্তোষ এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল, যেমনটা আমরা ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেছিলাম। আপনারা জানেন যে ভেনেজুয়েলায় কিভাবে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগানো হয়েছিল। ইরান মনে করছে তাদের দেশেও ঠিক একই ফর্মুলা ব্যবহারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেশটির নিরাপত্তা বাহিনী এবং জনগণের সচেতনতার কারণে তা সফল হয়নি। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন বিদেশি নিষেধাজ্ঞা সত্যিই কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করতে পারে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের গভীর বিশ্লেষণমূলক নিউজ পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের এই দাবি আসলে তাদের ভূরাজনৈতিক অবস্থানের গুরুত্বকেই আবারও সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করতে এবং দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিতে দীর্ঘদিন ধরেই নানা ধরনের কৌশল নেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক ঢাল নয়, বরং এটি একটি সতর্কবার্তা যে ইরান তার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস করবে না। তারা মনে করছে জনগণের মধ্যে বিভাজন তৈরি করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করাই ছিল এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য। তবে এই ষড়যন্ত্রের পেছনের কুশীলব কারা বা কিভাবে এই পরিকল্পনা নস্যাৎ করা হলো, সে বিষয়ে বিস্তারিত গোয়েন্দা তথ্য এখনও জনসমক্ষে আনা হয়নি। ইরান বর্তমানে যে অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবিলায় সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটিও একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ভেনেজুয়েলা মডেলের ব্যর্থতা কেবল ইরানের জন্য স্বস্তি নয়, বরং এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী খবরে আমরা নজর দেব বরফে ঢাকা বিশাল দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে, যেটিকে রক্ষা করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ডেনমার্কের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান। ডেনমার্ক সরকার ঘোষণা করেছে যে তারা যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করবে। আপনারা হয়তো ভাবছেন, কেন হঠাৎ করে গ্রিনল্যান্ড নিয়ে এত আলোচনা? আসলে জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর মেরুর বরফ গলতে শুরু করায় গ্রিনল্যান্ডের গুরুত্ব এখন বহুগুণ বেড়ে গেছে। এই অঞ্চলে লুকানো বিশাল খনিজে সম্পদ এবং নতুন বাণিজ্যিক নৌপথের নিয়ন্ত্রণ নিতে বিশ্বের বড় শক্তিগুলো এখন গ্রিনল্যান্ডের দিকে নজর দিচ্ছে। ডেনমার্ক মনে করছে আর্কটিক অঞ্চলে তাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে গ্রিনল্যান্ডকে একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয়ের মধ্যে রাখা জরুরি। ডেনমার্কের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান স্পষ্ট করেছেন যে গ্রিনল্যান্ড কেবল একটি দ্বীপ নয়, বরং এটি তাদের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশাল অঞ্চলটি রক্ষায় তারা তাদের সামরিক সক্ষমতা বাড়াতে চায় এবং বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতা আরও জোরদার করতে চায়। এই খবরটি আপনাদের কেমন লাগছে? গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আপনাদের চিন্তা আমাদের কমেন্টে শেয়ার করুন। যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি, তারা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের ওপর নজরদারি করা সম্ভব। ফলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, এমনকি চীনও এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে আগ্রহী। ডেনমার্কের এই কঠোর অবস্থান মূলত সেই সব বড় শক্তিগুলোর প্রতি একটি সংকেত যে গ্রিনল্যান্ড কোনো পরিত্যক্ত ভূমি নয়,
বরং এটি ডেনমার্কের সরাসরি তত্ত্বাবধানে থাকা একটি অত্যন্ত সুরক্ষিত অঞ্চল। প্রতিরক্ষা কমিটির এই বক্তব্য এমন সময়ে এলো যখন আর্কটিক অঞ্চলে সামরিক মহড়া এবং নজরদারি আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে গ্রিনল্যান্ড হতে পারে ভূ-রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু। সেখানে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা এবং একই সাথে বহিঃশত্রুর হাত থেকে এই অঞ্চলকে বাঁচিয়ে রাখা ডেনমার্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকার আগামী কয়েক বছরে প্রতিরক্ষা বাজেটে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে, যার একটি বড় অংশ খরচ হবে এই অঞ্চলের আধুনিক রাডার সিস্টেম এবং টহল ব্যবস্থা উন্নত করতে। এবারের খবরটি সামরিক বাহিনীর নৈতিকতা এবং ব্যক্তিগত সিদ্ধান্তের সংঘাত নিয়ে। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেখানে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানানোয় ৩ ইসরায়েলি সেনাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এটি একটি অত্যন্ত বিরল এবং সংবেদনশীল ঘটনা, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ওই ৩ সেনা দাবি করেছেন যে তারা এই যুদ্ধের ধরন এবং মানবিক সংকটের কথা বিবেচনা করে সেখানে লড়াই চালিয়ে যেতে ইচ্ছুক নন। সাধারণত সামরিক বাহিনীতে আদেশের অবাধ্য হওয়াকে গুরুতর অপরাধ হিসাবে দেখা হয় এবং সেই নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ঘটনাটি ইসরায়েলের অভ্যন্তরীণ সমাজ ও সেনাবাহিনীতে একটি গভীর বিতর্কের সৃষ্টি করেছে। একদিকে যেমন দেশপ্রেম এবং কর্তব্যের প্রশ্ন আসছে, অন্যদিকে মানবিক মূল্যবোধ এবং যুদ্ধের যৌক্তিকতা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। আপনারা কি মনে করেন, যুদ্ধের ময়দানে একজন সেনার নিজস্ব বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এই ৩ সেনার জেল হওয়ার ঘটনাটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবের একটি প্রতিফলন। দীর্ঘ সময় ধরে চলা সংঘাত অনেক সময় সৈনিকদের মানসিক অবস্থার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়টিকে গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছে। তারা মনে করে, যুদ্ধের ভয়াবহতা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি অনেক সময় সৈনিকদের মনে দ্বিধার সৃষ্টি করে। তবে সামরিক আইন অনুযায়ী যুদ্ধের সময় সম্মুখ সমরে যেতে অস্বীকার করা মানে হল কমান্ডারের নির্দেশ অমান্য করা, যা যে কোনো দেশের সেনাবাহিনীর জন্যই একটি শৃঙ্খলা ভঙ্গের শামিল। এই ঘটনার পর সেনাবাহিনীতে আরও অনেক সেনা একই ধরনের মনোভাব পোষণ করছেন কিনা তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগেও বিচ্ছিন্নভাবে এমন কিছু ঘটনা ঘটলেও একসঙ্গে ৩ জনের এমন শক্ত অবস্থান আগে তেমন দেখা যায়নি। এটি কি ভবিষ্যতে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা? সময় বলে দেবে এই বিতর্কের শেষ কোথায়। তবে এই খবরটি আমাদের শেখায় যে ইউনিফর্মের আড়ালেও মানুষের আবেগ এবং বিচারবুদ্ধি অনেক সময় প্রবল হয়ে উঠতে পারে। পরবর্তী সংবাদে আমরা আবার ফিরে আসছি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে। ইরানের পক্ষ থেকে একটি অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো ধরনের হামলা চালায় তবে তার পাল্টা জবাবে ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন নৌঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ইরানের সামরিক কমান্ডারের এই মন্তব্য পুরো অঞ্চলে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। ইরান স্পষ্ট করেছে যে তারা যুদ্ধের পক্ষপাতী নয়, কিন্তু যদি তাদের ওপর কোনো আক্রমণ চাপিয়ে দেওয়া হয় তবে তারা বসে থাকবে না। তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লায় মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এই হুঁশিয়ারি মূলত একটি প্রতিরোধমূলক কৌশল বা ডিটারেন্স হিসাবে দেখা হচ্ছে। ইরান বোঝাতে চাচ্ছে যে তাদের স্পর্শ করলে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ধরনের পাল্টাপাল্টি হুমকি কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতের দিকে নিয়ে যাবে আমাদের? এই বিষয়ে আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেট সবার আগে পান। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই বক্তব্য সরাসরি ওয়াশিংটনকে একটি বার্তা দেওয়া যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে যেন তারা 10 বার ভাবে। কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক ডজন সামরিক ঘাঁটি রয়েছে এবং সেগুলোর নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। বিশেষ করে পারস্য উপসাগর এবং লোহিত সাগরের নৌপথগুলোতে ইরানের ব্যাপক প্রভাব রয়েছে। যদি সত্যিই কোনো হামলা হয় তবে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে তেলের বাজারে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। ইরান তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি নিয়ে গত কয়েক বছরে যে অগ্রগতি দেখিয়েছে তা প্রতিপক্ষের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ। এই পরিস্থিতির কারণে বর্তমানে ওই অঞ্চলে উত্তেজনার পারদ তুঙ্গে। বিভিন্ন দেশ এখন কূটনৈতিক পথে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে, যাতে কোনো ধরনের সরাসরি সংঘর্ষ এড়ানো যায়।
ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলো তা মানতে নারাজ। এই অবিশ্বাসের দোলাচল থেকেই মূলত এই ধরনের হুমকির সৃষ্টি হচ্ছে, যা বিশ্ব শান্তির জন্য মোটেও সুখকর নয়। শেষ খবরটি পূর্ব এশিয়ার রাজনীতি এবং তাইওয়ান সংকট নিয়ে। তাইওয়ান ইস্যুতে চীন কি শেষ পর্যন্ত সামরিক শক্তির বদলে ভিন্ন কোনো পথ বেছে নিচ্ছে? সম্প্রতি এমন কিছু কূটনৈতিক এবং অর্থনৈতিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা থেকে বিশেষজ্ঞরা মনে করছেন যে বেইজিং হয়তো সরাসরি যুদ্ধের পরিবর্তে গ্রে জোন ট্যাকটিক্স বা সফট পাওয়ার ব্যবহার করতে চাইছে। চীন হয়তো তাইওয়ানকে চারপাশ থেকে অর্থনৈতিকভাবে চাপে রাখা এবং সাইবার জগতের মাধ্যমে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। এর ফলে সরাসরি রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ানের ওপর চীনের এই ভিন্নধর্মী কৌশল নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। চীন কি সত্যিই সামরিক অভিযান এড়িয়ে রাজনৈতিকভাবে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে? আপনাদের কি মনে হয়, বেইজিংয়ের এই কৌশল সফল হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চীনের এই কৌশলের মধ্যে রয়েছে তাইওয়ানের গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি খাতে প্রভাব বিস্তার করা এবং তাদের আন্তর্জাতিক বন্ধু দেশগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ সৃষ্টি করা। আমরা দেখছি চীন সামরিক মহড়া দিলেও তা মূলত তাইওয়ানের চারপাশ ঘিরে রাখার একটি প্রতীকী শক্তি প্রদর্শন। এর মূল উদ্দেশ্য হল তাইওয়ানের জনগণের মধ্যে একটি ভয় এবং অনিশ্চয়তা তৈরি করা, যাতে তারা স্বেচ্ছায় বেইজিংয়ের শর্ত মেনে নেয়। এছাড়া চীন তাইওয়ানের ব্যবসা বাণিজ্য এবং আমদানির ওপর বিভিন্ন সময় বিধিনিষেধ আরোপ করে তাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে। এই ধরনের কৌশলী অবস্থানকে বিশেষজ্ঞরা বলছেন বিজয় যুদ্ধ ছাড়াই। তাইওয়ানও অবশ্য বসে নেই। তারা তাদের সাইবার নিরাপত্তা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়ে রেখেছে। তবে চীন যদি যুদ্ধের পরিবর্তে এই ধরনের দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক পথে হাঁটে, তবে তাইওয়ানের জন্য টিকে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এই ভূ-রাজনৈতিক লড়াইয়ের ফল কি হয় তা দেখার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। আজকের সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।